হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে অধ্যায় 18-র কোষে দেখি 18.3 পৃষ্ঠা 211-র অঙ্কগুলো করে দেখাবো। তোমরা এগুলো ভালো করে দেখো, প্রতিটি স্টেপ বুঝে দেখো ও বোঝার চেষ্টা করো। তাহলে শুরু করছি অধ্যায় 18-র কোষে দেখি 18.3 পৃষ্ঠা 211 যে সকল অঙ্ক আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে না, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। দেখো 1000, 3 3 9, 1 নামলো, দুটো শূন্য নামলো, তাহলে 3, মানে এখানে 6 দিতে হবে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 124, তাহলে বিয়োগ করলে -24 হচ্ছে, অর্থাৎ -24 কম হচ্ছে। তাহলে 1000-এর নিকটতম 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা 24 যোগ হবে, অর্থাৎ 1024 হচ্ছে। তাহলে আমি আগেরটা নিলাম না কেন, আগের পূর্ণবর্গ সংখ্যাটা, সেক্ষেত্রে সেটা 3 অঙ্কের পূর্ণবর্গ হবে। তাহলে 1000-এর নিকটতম 4 অঙ্কের পূর্ণবর্গ হলে আমাকে 1024ই ধরতে হবে। ওকে, নেক্সট। এবার আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 95,9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হিসাব করে দেখি। দেখো, এটা আমি বর্গমূলের যা নিয়ম সেভাবে করে দেখেছি। তারা দেখছি 176 এক্সেস হচ্ছে, অতিরিক্ত হচ্ছে। তাহলে এটা যদি আমি এখান থেকে বিয়োগ করি, যে সংখ্যাটা পাবো সেটাই তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 176 যদি এখান থেকে আমি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, এই সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝে গেল? তাহলে পরের অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলেছে, 5320 এখান থেকে কত ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বর্গমূল করার যা নিয়ম, দেখো জোড়া জোড়া ধরলাম। 7 7 49, 4 নামলো, 20 নামলো, 7 ডবল 14। এবার যদি 3 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 3 দিয়ে গুণ করা মানে, তাহলে এখানে দেখো যদি 3 দিয়ে যদি গুণ করি 3, আর এদিকে হচ্ছে 3 3 3 9, 3 14 42, তার মানে -9 -09, তার মানে -9 হচ্ছে শর্ট পড়ছে। তাহলে এখানে যদি যোগ করি +9, তাহলে যোগ করলে 5329, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে প্রদত্ত সংখ্যার সঙ্গে যদি 9 যোগ করি তাহলে ফলাফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল তাহলে? ওকে, নেক্সট। আমরা এবার 5-এর প্রশ্নে যাচ্ছি। দেখো 5-এর প্রশ্নে কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে, খুঁজে বার করতে হবে, যেটা 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য হবে। এবার দেখো এদের যদি আমি লসাগু করার যা নিয়ম, যদি লসাগু করি তাহলে দেখো এই রকম ধরনের ফলাফল আসছে। তাহলে 5 স্কোয়ার, 2 স্কোয়ার আর 6, তাহলে 6, একে যদি আমি আর একটা 6 দিয়ে করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। একটা 6 আছে, আর একটা 6 দিয়ে যে গুণ করি সেটাই আমি করে দেখিয়েছি। দেখো 3600, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রশ্ন দিয়েছে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত। দেখো আমি এটা লিখেছি, তোমরা এখানে ভালো করে দেখো। যদি 1-এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে একে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, বাট সেটা সেক্ষেত্রে হয়ে যাবে একটা 5 অঙ্কের সংখ্যা। সুতরাং 36 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 4 অঙ্কের, এক্ষেত্রে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা অ্যাজ ওয়েল অ্যাজ বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যেটা কিনা এই 8, 15, 20, 25 এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। এটা একটা ধাঁধা টাইপের প্রশ্ন, অর্থাৎ এক্ষেত্রে সকলেই কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা বার করবে 3600, কিন্তু বৃহত্তম সংখ্যাটা কিন্তু ধরতে পারবে না। সুতরাং এক্ষেত্রে ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণ সংখ্যা একটাই উত্তর হবে 3600, যেটা 8, 15, 20, 25 এটা দিয়ে বিভাজ্য হবে। ওকে, পরের অঙ্কটা দেখো, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। এখন দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9,
তাহলে এটাকে যদি আমি বর্গমূল করার নিয়ম অনুযায়ী যদি বর্গমূল করি তাহলে দেখো 198 এক্সেস হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমি এখান থেকে যদি 198 বিয়োগ করি তাহলে 9 আর 01, তাহলে এটাই হয়ে যাবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তোমরা তাহলে নিজে করে দেখবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে। এটা তোমাদের আমি কাজ দিলাম, তোমরা দেখো। এছাড়া ধর দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি 3 পর 5 করছি, তাহলে 4 অঙ্কটা কিন্তু তোমরা নিজে করবে। বুঝতে পারছো? তাহলে খুবই সোজা অঙ্ক, তোমরা এগুলো ভালো করে দেখো, আশা করি ফলো করতে পারছো। এবার 8 প্রশ্নটা কি বলেছে, ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যার বর্গমূল খুঁজি। দেখো 256, তাহলে জোড়া জোড়া করে বাদ দিতে হবে। এখানে 56 দাগ মারলাম, তাহলে 2 বর্গমূল করতে গেলে 1 1 বিয়োগ করলাম 1, 56 নামলো, তাহলে 1 ডবল হচ্ছে 2, তাহলে 6 দিয়ে যদি গুণ করি দেখা যাবে মিলে যায়, ফলাফল মিলে যায়, তাহলে 16 হচ্ছে বর্গমূল। সুতরাং √256 হচ্ছে 16। একইভাবে তোমরা এগুলো দেখতে থাকো, আমি করে দেখিয়েছি যে কিভাবে বর্গমূলটা বের হচ্ছে। ভালো করে দেখো, দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওকে, এভাবে তোমরা নিজেও করো, অর্থাৎ যে অঙ্কগুলো আমি করে দেখাইনি তোমরা এই অঙ্কগুলো নিজে করে রাখো। আশা করি তোমরা করতে সমর্থ হবে। পরের প্রশ্নটা দেখো কি বলছে, ভালো করে পড়ো। বলছে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। এখানে একটা জিনিস, মজার জিনিস দেখো, এটা তোমরা ভালো করে দেখো, আমি লিখে দিয়েছি। কোনো সংখ্যার একক অঙ্ক যদি 2 আর 8 হয় তাহলে তাদের বর্গ সংখ্যার একক অঙ্ক 4 হবে। আর একক অঙ্ক যদি 0 হয় তাহলে বর্গ সংখ্যার একক অঙ্ক 0 হবে। দেখে নাও, তাহলে 2 যদি একক অঙ্ক হয়, দেখো 2 এর বর্গ কত 4, আবার 8 যদি একক অঙ্ক হয় তার বর্গ কত, বর্গ সংখ্যার একক অঙ্ক কত হবে, 4ই হবে। সেটাই আর কি লিখতে চেয়েছি। একইভাবে দেখো পরপর আমি লিখে দিয়েছি, একক অঙ্ক যদি 5 হয় তার বর্গ সংখ্যার একক অঙ্ক 5 হবে। তোমরা এগুলো করে দেখো, টেস্ট করে মিলে যাবে। একইভাবে যদি 6 হয় তাহলে তার বর্গ সংখ্যার একক অঙ্ক 6 হবে। এবার এক্ষেত্রে একটা মজার জিনিস দেখো, যদি কোনো সংখ্যার একক অঙ্ক 1, 3 বা 9 হয় তাদের বর্গ সংখ্যার একক অঙ্ক কিন্তু 1 হবে। তবে সাধারণ ক্ষেত্রে 4 অঙ্কের যদি কোনো সংখ্যা হয় তাহলে তার ক্ষেত্রে একক অঙ্ক 1 ও 3 থাকলে 9 থাকলে তাদের বর্গ সংখ্যার একক অঙ্ক 1 হবে। কিন্তু সংখ্যা যদি 5 অঙ্কের হয় সেক্ষেত্রে একক অঙ্ক যদি 3 হয় তাহলে তার বর্গ সংখ্যার একক অঙ্ক 1 হবে। তোমরা এগুলো করে দেখো, করলেই তোমরা আশা করি বুঝতে পারবে। এইভাবে দেখো আমি এখানে করে দেখেছি। প্রথম প্রশ্ন দেখো 2 8 উত্তর হবে, বি এর উত্তরটা 5 হবে, সি এর 0 হবে, ই এর হচ্ছে 1 আর 9 হবে। এবার এফেক্টটা দেখো 3টে অপশান, এইটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি তোমরা বুঝতে সমর্থ হবে। এবার কি বলেছে, এবার 10 অঙ্কটা দেখো। বলছে 5000-এর নিকটতম দুটো অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। দেখো 5000-এর বর্গমূল করার নিয়ম, যদি আমি নিকটতম করি তাহলে 100 যদি বাদ দিই তার মানে 4900, সেটাও কিন্তু একটা 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আবার দেখো পরবর্তী ক্ষেত্রে যদি আমি এখানে 49 মানে 1, দুটো শূন্য নামলো, 7-এর ডবল 14 হলো। এবার এখানে যদি আমি 1 ধরি তাহলে 141কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে -141, তার মানে 41 ঘাটতি হচ্ছে। তাহলে 5000-এর সঙ্গে যদি আমি 41 যোগ করি অর্থাৎ 5041ও কিন্তু নিকটবর্তী অপর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমরা নিশ্চয়ই ধরতে পারছো কীভাবে অঙ্কগুলো হচ্ছে। এবারে আমি একটা খুব ভালো প্রশ্ন আসছি, দেখো 11 নম্বর প্রশ্ন। বলেছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575, এখানে বইতে কিন্তু 1576 দেওয়া আছে, কিন্তু এটা 6 হবে না, এখানে 5ই ধরে করতে হবে। এবং ভাগফল যদি 9/7 হয় তাহলে সংখ্যাগুলি কি কি হবে হিসাব করে দেখি। তাহলে আমরা বীজগাণিতিক পদ্ধতি যদি প্রয়োগ করি, দেখো ধরি একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অপরটি হবে 7x/9, কারণ ভাগফল হচ্ছে 9/7। তাহলে একটা x, একটা যদি 7x/9 হয় তবেই একে যদি ভাগ করলে 9/7 হবে। এবার বলেছে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 1575।
তাহলে দেখো আমি শর্ত ফেলেছি, স্টেপগুলো পরপর করেছি। এক্স হচ্ছে বর্গমূল করলে 45 হচ্ছে, তাহলে একটা সংখ্যা হয়ে যাচ্ছে কত 45, তাহলে অপর সংখ্যা হচ্ছে সরল করে দেখেছি 35, তাহলে সংখ্যা দুটো হবে 45 আর হচ্ছে 35। এবার আমি শেষ অঙ্কটায় আসছি। কি বলেছে না 202, এখানে একটা স্টার চিহ্ন দিয়েছে, তাহলে স্টার চিহ্নের অঙ্কটি কি হলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি। এখানে তোমাদের বলে রাখি 2025-এর বর্গমূল হয় 45, তাহলে এই সংখ্যাটার সঙ্গে যদি এই সংখ্যা যদি তুলনা করি তাহলে হবে এই স্টার চিহ্নের সংখ্যাটা নিশ্চিতভাবে যদি 5 হয় তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে। সুতরাং স্টার চিহ্নের প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 5। তাহলে আজকে আমি তোমাদের কাছে এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা দেখো, এবং যেগুলো করলাম না সেগুলো তোমরা যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো অনুসরণ করলেই আশা করি করতে পারবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। তোমরা এ জাতীয় সমস্ত অঙ্ক কোশ্চেন ব্যাংক বা অন্য জাতীয় বই থেকে পাবে, সেগুলো করলে এই অঙ্কের প্রতি তোমাদের বিশ্বাস বাড়বে।